রাঙ্গামাটির সাজেক থেকে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ভোট গ্রহণ কর্মকর্তা সহ নিহত ৭, ১১ জন গুলিবিদ্ধ সহ আহত ২৬। যাতে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখবে কমিশন। ভোট গ্রহণ শেষে ফেরার পথে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ওরা অ্যাটাক করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসে সন্ত্রাসী হামলা, বন্দুকধারীর গুলিতে নিহত ৩। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে ভোট পায়নি বিএনপি। জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী ২০১৯ সালকে মুজিব বর্ষ ঘোষণা। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি দিয়েও ক্যাম্পাসে নেই নূর নন্দী। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিলেও স্বাভাবিক ছিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রীর রাজধানীতে ৩টি বাড়ি সহ সব সম্পদ ক্রোক। নোটিশ জারির পর দুজনই লাপাত্তা। রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আনসার ভিডিপির এক নারী সদস্য রয়েছেন। এ ঘটনায় ১১ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ২৬ জন। নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোই এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাংলাক, মাথালাং ও বাঘাইহাট ভোট কেন্দ্র থেকে উপজেলা সদরে ফিরছিলেন ভোট গ্রহণ কর্মকর্তারা। ৯ মাইল এলাকায় পৌঁছালে রাস্তার পাশের পাহাড় থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেন, আনসার বিটিপির ৪ সদস্য ও এক পথচারী নিহত হন। ১২ কিলোর দিকে আমার সাথে সাথে গুলি শুরু হয়েছে, ফায়ারের পর ফায়ার। তখন আমার যেটা বাম পাশা ছিল এটা মানে মাথা গুলি ধরে ফিরে গেছে। খালা ছিল আমার করানো করে আমি মানুষের তলে ফিরে গেছি। এরপরে কি হয়েছে আমি নিজেই বলতে পারি না। এ ঘটনায় ১১ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ২৬ জন। এদের মধ্যে ১৫ জনকে স্থানীয় হাসপাতালে এবং বাকিদের হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, আর্মিদেরকে তাদের টহল জোরদার করা সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোই এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আরিওর সঙ্গে কথা হয়েছে, আরিও বলছে যে এরকম ভোট গ্রহণ শেষে ফেরার পর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ওরা অ্যাটাক করছে। ইনফরমেশন আমরা লাস্ট পর্যন্ত নিয়েছি যে সেখানে ভোট বর্জন করেছে এই আরেকটা যে পাহাড়ি সংগঠনগুলো। হেলিকপ্টারে আহতদের ব্যবস্থা করা হয়েছে, যারা আহত তাদের জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এটাই প্রথম কাজ। তারপরে আমাদের সিদ্ধান্তটা পরে কোনো গাফিলতি কোনো দিক থেকে ছিল কিনা বা কেন এটা হলো। অবশ্যই এটা তো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেব, এটা প্রশ্নই আছে না। এরকম একটা ইনসিডেন্ট আমরা তো কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে নেব। পার্বত্য জেলা রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে লংগদু ও কাপ্তাই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। সোমবার ৮ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে উপজেলা নির্বাচনের ভোট শেষে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেনানিবাসে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল।
হাফসা, আপনাকে যেটি বলতে পারি, এখন থেকে ঠিক 10 মিনিট আগে রাঙ্গামাটি থেকে হেলিকপ্টারে করে যে সেনানিবাসে যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডে 6 জনকে আনা হয়েছে। তারা 6 জনই আহত। এর আগে কিন্তু 1 ঘন্টা আগে কিন্তু প্রথমে 6 জনকে আনা হয়েছে। 6 জন থেকে একজন আবু তৈয়ব নামে একজন সেখানে মৃত্যু হয়েছে। এই পর্যন্ত এখানে 12 জনকে আনা হয়েছে, আরও 6 জনকে 1 ঘন্টা পর আনা হবে তারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে এই পর্যন্ত 18 জন আহত হয়েছে বলে তারা তথ্য নিশ্চিত করতে এবং 7 জনের মৃত্যু নিশ্চিত করতে। সেখানে ঘটনাস্থলে 6 জন মারা গেছে এবং আরেকজন এখানে আনার পর তো আবু তৈব না মারা গেছে, এবং আরেকটি হেলিকপ্টার আরো 6 জন কিছুক্ষণ পর আনা হবে সেই তথ্য আমাদেরকে জানিয়েছেন। আপনি হয়তো জানেন যে এই নির্বাচন শেষ হওয়ার পরই কিন্তু চাঁদের গাড়িতে করে, যে পাহাড় এলাকা রয়েছে চাঁদের গাড়িতে করে তারা যখন সাজেকের যে কালং নামের এক স্থানে যেখানে ভোট হয়েছে সেখান থেকে আসার পথে কিন্তু তাদের উপর জুড়ে গুলি নিক্ষেপ করা হবে এবং ঘটনাস্থলে কিন্তু তারা মারা যায়। এবং যেটি বলছেন যেখানে তারা যে নিহতের মধ্যে রয়েছেন অনেক প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার রয়েছেন, এবং সেখানে একজন গাড়ির হেল্পার রয়েছেন, আরেকজন সেখানে বাঘাইছড়ি যে স্কুল রয়েছে সেই স্কুলের হেডমাস্টার রয়েছেন। সব কিছু মিলে যেটি বলতে পারি যে এখানে যে আহত ওদেরকে 12 জনকে আনা হয়েছে, আরও 4 জনকে আনা হবে। তবে আরেকটি কথা জানি না, আমরা যেটি জেনেছি যে দুপুরের দিকে একটি অংশ অর্থাৎ বাঘাইছড়ি, নানিয়ারচর এবং খাওখালী সহ বিভিন্ন উপজেলার 6 জন চেয়ারম্যান এবং 5 জন ভাইস চেয়ারম্যান তারা ভোট বর্জন করেছিল আমরা জানতে পারি। হয়তো তারা এই বিষয়টি ঘটিয়েছে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়ে গেছে। এখনো পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা হয়তো বলছে পাহাড়ি যে ইউপিডিএফ যে সংগঠনগুলো রয়েছে তারাই হয়তো এই ঘটনাটি ঘটিয়েছে বলে তারা জানতে পারছেন, এবং রশিদ ছাকমান নামে একজনের নাম দিয়েছে। আর আরেকটি কথা জানি নাকি, এখানে যেই নিহতগুলো এখানে আনা হয়েছে তারা হচ্ছে মিহিরকান্তি, তারা রয়েছে বিলকিস রয়েছে, মিহিরকান্তি রয়েছে, বিলকিস রয়েছে, আবু তালেব রয়েছে এবং আমির আলী রয়েছে। এছাড়া এখানে এই যে 7 জনের নাম বলে তাদেরকে আনা হবে। আপনি হয়তো জানেন যে চট্টগ্রামে যে আজকে যে রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রায় 10টি উপজেলা সেই নির্বাচন হয়েছে। সেই 10টি উপজেলা 208টি কেন্দ্রে ভোট হয়েছিল সারাদিন ব্যাপী। কিন্তু ভোট হওয়ার পরেও কিন্তু যেহেতু পাহাড়ের দুর্গম এলাকা সেখানে কিন্তু আসলে সেখানে নিরাপত্তার বিষয়টা অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছিলাম প্রথমে বিজিবির গাড়ি ছিল এবং পিছনেই 4টি চাঁদের গাড়িতে করে তারা আসছিল এবং পিছন থেকে তাদেরকে গুলি করেছে বলে সেই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে। প্রাথমিকভাবে তারা সেই বিষয়টি নিশ্চিত করেছেন। আরেকটি কথা জানি নাকি, এখানে আনার পর কিন্তু যে তৈয়ব আলী নামে যে একজন মারা গেছে সেই বাঘাইছড়ি হাই স্কুলের খবর। তবে কিছুক্ষণ পরে আমরা যতটুকু আমাদেরকে সেনাবাহিনী এখানে নিয়ে আনা হয়েছে, হয়তো তারা একটি ব্রিফিং করতে পারবে না, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো তারা আমাদের সাথে ব্রিফিং করতে পারে, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত সবে তারা ভুল করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি হয়তো জানেন যে পাহাড়ি এলাকা বিভিন্ন তবে যেটি আসলে সর্বশেষ যেই তথ্যটি আসলে যে বিষয়টা আমরা বলতে পারি সেটি
সেটি হচ্ছে আমরা যেটি বলতে পারি সেটা 18 জনকে যে আহত হয়েছে তার মধ্যে থেকে এখানে আমাদেরকে 12 জনকে আনা হয়েছে। 12 জনের মধ্যে একজন তৈয়ব আল নামে একজনের মৃত্যু হয়েছে এখানে আসার পর, এবং তাদেরকে হেলিকপ্টারে করে তাকে নামানো হয়েছে কিছুক্ষণ আগে। এখন থেকে 10 মিনিট আগে একজনকে নামানো হয়েছে। এর আধা ঘন্টা আগে আরও 5 জনকে নামা হয়েছে এবং আরও 5 জনকে আনা হবে। আপনাকে যেটি বলতে পারছি যে পাহাড়ের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে, সন্তুল আমরা বিভিন্ন জেএসএস ইউডিপিডি বিভিন্ন সময় তাদের মধ্যে একটি সংঘাত লেগেই থাকে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ। 1 বছর আগে কিন্তু সেরকম 6 জনকে আমরা রাঙ্গামাটিতে মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। তো আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা যতটুকু সন্দেহ করছি এখন সেনাবাহিনীর যে তাদের যে তথ্য অনুযায়ী হয়তো সন্তুল আমরা যে একটি গ্রুপের একজনের নাম বলেছেন, হয়তো তিনি সেই বিষয়টি ঘটিয়েছে বলে এরকম একটা ধারণা করা হচ্ছে। আসলে নির্দিষ্ট রাঙামাটিতে উপজেলা নির্বাচনের ভোট শেষে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। রাত 11টার সময় আরও থাকছে। রাজনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন না হলে আন্দোলনের হুঁশিয়ারি চিকিৎসকদের একটি পক্ষের। ময়নাতদন্তের পর লাশ নেওয়া হলো গ্রামের বাড়ি নোয়াখালীতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে দলটি ভোট পায়নি। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বঙ্গবন্ধুর বাংলাদেশে আর যেন জঙ্গি, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজরা ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। শতবর্ষের দ্বার প্রান্তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 99তম জন্মবার্ষিকীর একদিন পরে আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা, নেতাকর্মীদের উপস্থিতিতে শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতার পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেবার আহ্বান জানান তিনি। একবারে ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় এখন থেকে সকলকে প্রস্তুতি নিতে হবে। জাতির পিতার এই জন্মদিন থেকেই আমাদের শুরু হবে জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। ৭৫ পরবর্তী ভোটের রাজনীতি, জিয়াউর রহমানের শাসনামল, নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপির। অবাক লাগে যে জিয়ার ক্ষমতা দখল আর জিয়ার যে ভাওতাবাজি, যে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ অনেক দল সৃষ্টি করতে পারলেই কি সেটা বহুদলীয় গণতন্ত্র হয়, যেখানে মানুষের কথা বলার অধিকার নাই। 300 সিটে যখন প্রায় 700-র কাছাকাছি নমিনেশন দেয় তখন মানুষ তাদের ভোট পাবে কিভাবে? শেখ হাসিনা বলেন, 1 দশকের ধারাবাহিক উন্নয়নের কারণেই নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ। দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান, আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, 21শে আগস্ট গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, এতিমের অর্থ আত্মসাৎকারী, এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। জাতির পিতার আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 9 জন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে 37 বছর বয়সী তুর্কি নাগরিক গোকমেন তানিসের ছবি প্রকাশ করেছে ডাচ কর্তৃপক্ষ। হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট। শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউজিল্যান্ডের পর এবার সন্ত্রাসী হামলার শিকার নেদারল্যান্ডস। সোমবার দেশটির ইউট্রেক্ট শহরের 24 অক্টোবর স্কয়ারে যাত্রীবাহী ট্রামে হামলা চালায় এক বন্দুকধারী। এতে হতাহত হন বেশ কয়েকজন। শান্তিপ্রিয় দেশটিতে সন্ত্রাসী হামলায় বিস্মিত প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ করে এই নিউজটাতে আমরা সবাই খুব হতভম্ব এবং আতঙ্কিত। তারপরেও পুলিশ স্ট্রাইক ছিল, তো বোঝাই যাচ্ছে তারা অনেক
ভেবেচিন্তে হয়তো এই দিনটা চুজ করেছে যে পুলিশ স্ট্রাইক থাকতেই হয়তো দ্রুত তারা পালিয়ে যেতে পেরেছে। সমস্ত দেশ এবং শহর জুড়েই আতঙ্ক বিরাজ করছে। পুরো নেদারল্যান্ডের সমস্ত মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় বন্দুকধারীর খুঁজে সাঁড়াশি অভিযান। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ধরনের হামলায় আমি খুবই শঙ্কিত। Dat gaan we allemaal heel precies uitzoeken, maar ik maak me grote zorgen. ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৭ বছর বয়সী তুর্কি নাগরিক গোগমেন তানিসের নাম ও ছবি প্রকাশ করেছে ডাচ কর্তৃপক্ষ। হামলার পরপরই ইউট্রেক্টে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। এদিকে নানা জটিলতায় কয়েক ঘন্টা বিলম্বের পর ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সমাহিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। ক্রাইস্টচার্চ থেকে আরও জানাচ্ছেন নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশি শহীদুল ইসলাম জন। প্রতিটা ফ্যামিলির জন্য একজন করে কেস অফিসার অ্যাসাইন করা হয়েছে। পুলিশ এবং মুসলিম লিডাররা তারা কথা বলছেন যে মসজিদ যদি কালকে খোলা যায় কখন কিভাবে কি করা যাবে সেই ব্যাপারেও তারা এখন ডিসকাস করছেন। পুলিশ বলেছে যে জাকারিয়ার ব্যাপারে তার ফ্যামিলির সাথে কথা বলবে। জানাজা যদি ফ্যামিলি চায় যে তাড়াতাড়ি করে তারা তার মতো করে ব্যাট করবে তাহলে সেটাও করতে পারে। আর যদি বড় যে একটা জানাজার কথা হচ্ছে যে সেটা বৃহস্পতিবার শুক্রবার হতে পারে এরকম, সেই জানাজা যদি ওয়েট করে তাহলে তাও করতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করছে ফ্যামিলি কিভাবে চাচ্ছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন সবকিছু ডিপেন্ড করছে ফ্যামিলি কিভাবে চাচ্ছে এবং পুলিশ ফ্যামিলির রেসপন্স পাওয়ার জন্য ওয়েট করছে। রাত 11টার সময় আরও থাকছে। টাঙ্গাইলে বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। একজন গ্রেফতার। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। আবারও ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েও তাতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ও প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী। আন্দোলনকারীরা জানান অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি তারা। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা নিতে দেখা যায়। এদিকে আগামী 23শে মার্চ ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের দিন আলাদা সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করলেও সোমবার একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ডাকসু নির্বাচন বর্জনকারী 5 প্যানেলের প্রার্থীরা। দুপুরে টিএসসির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সারা বাংলাদেশ যেভাবে তাকিয়েছিল সেই সব ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি সুন্দর সিদ্ধান্তে আসতে পারবো। তবে কর্মসূচির ডাক দিলেও এতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নূর ও বাম ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। অসুস্থতার কারণে তারা অনুপস্থিত বলে জানান আন্দোলনকারীরা। আমরা আশা করছি তারা পরবর্তী আন্দোলনগুলোতে এসে যুক্ত হবেন আমাদের সাথে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হলেও ক্যাম্পাসে সব কার্যক্রম ছিল স্বাভাবিক। ঘন ঘন অবস্থান না বদলিয়ে দায়িত্বশীল আচরণ করতে ভিপি নূরের প্রতি আহ্বান জানান এজিএস সাদ্দাম। তাকে আহ্বান জানাবো দায়িত্বশীল আচরণ করার জন্য, একটি কথা বলার জন্য, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভ্রান্তিতে না পড়ে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত না করতেও সবার প্রতি আহ্বান জানান নবনির্বাচিত এজিএস। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আদালতের আদেশে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের 3টি বাড়ি ও 2টি প্লট সহ সম্পদ ক্রয় করেছে দুদক। তবে এর আগেই সটকে পড়ে আফজাল পরিবার। দুদক জানায় আফজাল হোসেনকে খুঁজে বের করা হবে। শনিবার আফজাল হোসেনের অনুপস্থিতিতেই তার 2টো বাড়িতে আদালতের ক্রোকাদেশের নোটিশ জারি করে দুদক। কেয়ারটেকার জানান নোটিশ পেয়ে 10 জানুয়ারি পরিবার সহ সরে পড়েন তিনি। মাত্র 30,000 টাকা বেতনের এই কর্মচারীর ঢাকা, খুলনা, ফরিদপুরে নামে বেনামে রয়েছে 24টি প্লট, ফ্ল্যাট ও মার্কেট। এছাড়া বিদেশেও তার লাখ লাখ ডলারের বাড়ি ও সম্পদ রয়েছে বলে জানায় দুদকের অনুসন্ধানে।
প্রকাদেশের পর এসব সম্পত্তি কেনাবেচা করা যাবে না। এরই মধ্যে আফজাল হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। খাদ্যমন্ত্রীর জামাতা ডাক্তার রাজনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন না হলে লাগাতার আন্দোলন সহ কর্মবিরতির হুমকি দিয়েছেন চিকিৎসকদের এক পক্ষ। সকালে রাজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাজনের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেন রাজনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি কৃষ্ণা মজুমদারকে কর্মস্থলে বয়কটেরও ঘোষণা দেন তারা। মঙ্গলবার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসকরা। সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে হয় ময়নাতদন্ত। রোববার ভোরে রাজনকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী। হাসপাতালে আনার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধুকে বেঁধে রেখে টাঙ্গাইলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গত 11 মার্চ বিকেলে সখীপুর উপজেলার বহেরাতৈল এলাকার একটি মাঠে বসে বন্ধুর সঙ্গে গল্প করছিল কিশোরী। এ সময় সাদ্দাম, জালাল, নজরুল ও আফাজ নামে 4 যুবক তাদের আটক করে। পরে ওই কিশোরী ও তার বন্ধুকে পাশের একটি বনে ধরে নিয়ে যায় তারা। ছেলেটিকে গাছের সঙ্গে বেঁধে মেয়েটিকে ধর্ষণ করে। পাশাপাশি ভিডিও ধারণ করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙ্গামাটির সাজেক থেকে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ভোটগ্রহণ কর্মকর্তা সহ নিহত 7, বিচ্ছিন্নতাবাদী হামলা বলছে কমিশন। নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসে সন্ত্রাসী হামলা, বন্দুকধারীর গুলিতে নিহত 3। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। মনোনয়ন বাণিজ্যের কারণে জাতীয় নির্বাচনে ভোট পায়নি বিএনপি। জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী 2019 সালকে মুজিব বর্ষ ঘোষণা। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি দিয়েও ক্যাম্পাসে নেই নূর নন্দী। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিলেও স্বাভাবিক ছিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রীর রাজধানীতে 3টি বাড়ি সহ সব সম্পদ ক্রোক, নোটিশ জারির পর দুজনই লাপাত্তা। এই ছিল রাত 11টার সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।